একটি জন্মদিন, আর সেই দিনই মেয়ের মৃত্যুর পরে মায়ের আত্মহত্যা। জাটমিকো বংশে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ। লাস্টিনি এর স্বামীকে নিজের চোখের সামনেই তার মেয়ে খুন করে মেরে ফেলে। লাস্টিনি এর পুরো জীবন শেষ হয়ে যায় এই অভিশাপ থেকে বেরিয়ে আসতে। তার বাবার পাপের ফলে লাস্টিনিয়ের মেয়ের ভেতরে অভিশপ্ত এক আত্মা জাগ্রত হয়। জন্মদিনের এক সপ্তাহ আগে থেকে ভৌতিক আচরণ করতে থাকে তার মেয়ে। এদিকে মেয়েকে সুস্থ করতে বাকি সন্তানদের নিয়ে লাস্টিনা চলে যায় এক অভিশপ্ত গন্তব্যে। আর এখানে থেকেই শুরু হয় সিনেমার আসল টুইস্ট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। গল্পের শুরু হয় 1970 সালে। এক 5-6 বছরের মেয়ে যে অসুস্থতায় মারা যায়। মেয়েটির নাম ইডা। নিজের মেয়ের মৃত্যুতে মার্সিনা কান্নায় ভেঙে পড়ে, আর এরপরে ঘর থেকে সে বড় একটি দা নিয়ে তার সকল পোষা ছাগলগুলোকে কুপিয়ে মেরে ফেলে। এরপরে সে চলে যায় একটি রাজকীয় বাড়ির সামনে। সেই বাড়িতে থাকে স্বামী, স্ত্রী এবং তাদের ছোট্ট আদরের মেয়ে, যার নাম লাস্টিনা। আজ তার জন্মদিন। তারা 3 জনে মিলে জন্মদিন সেলিব্রেশন করতেছিল। রক্তমাখা শরীর নিয়ে মার্সিনা বাড়ির জানালার কাছে এসে তাদের 3 জনের আনন্দ দেখে আর বলে, তোমাদের সকলকেই এর প্রতিদান দিতে হবে। আর কিছুক্ষণ পরেই বাড়ির সামনেই একটি বড় গাছের ডালে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার 30 বছর পরে 2000 সালে আরুম নামের এক মেয়েকে দেখানো হয়। আগামী 7 দিন পরেই তার জন্মদিন। সে অনেক আনন্দের সাথে তার সহপাঠীদের ইনভাইটেশন দিচ্ছিল। তার এত খুশির কারণ হলো তার জন্মদিন প্রতি বছর আসে না, 4 বছর পর পর লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসের 29 তারিখে আসে। আর সে যখন তার সামনের মেয়েটিকে ইনভাইটেশন করার জন্য ডাক দেয়, তার বান্ধবী ফিরে তাকালে সে দেখতে পারে তার দিকে একটি প্রেতাত্মা তাকিয়ে আছে। সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে আর তার সামনে থাকা কম্পাস দিয়ে মেয়েটিকে প্রেতাত্মা ভেবে রক্তাক্ত করে। কিন্তু আরুম দেখে সে তার বান্ধবীকে আহত করেছে। তাহলে দুষ্ট আত্মা গেল কোথায়? সে আবারও তার পাশে প্রেতাত্মাকে দেখে আর কম্পাস দিয়ে আক্রমণ করে। এবারও এই আঘাত তার আরেক বান্ধবীর বুকে গিয়ে লাগে। আর এভাবে সে ক্লাসমেটদের জায়গায় প্রেতাত্মাকে দেখে আর এক এক করে সকলকে কম্পাস দিয়ে জখম করতে থাকে। এই আক্রমণের কথা প্রিন্সিপালের কানে গেলে তারা আরুমের মা লাস্টিনিকে ডেকে আরুমকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়। স্কুল থেকে বেরিয়ে আসার সময় অন্য সকল শিক্ষার্থীরা আরুমকে পাগল পাগল বলতে থাকে। তবে লাস্টিনি তার মেয়েকে কিছু না বলেই চুপচাপ বাড়িতে নিয়ে আসে। এরপরে লাস্টিনি তার বড় মেয়ে লিয়ার সাথে এই বিষয়ে পরামর্শ করে। লিয়া সব কিছু শোনার পরে বলে, মা, হয়তো আরুমকে এখন আমাদের মানসিক হাসপাতালে রাখা প্রয়োজন। এই কথায় লাস্টিনি অনেক রেগে যায় আর বলে, আমার মেয়ে মানসিক রোগী নয়, তার উপরে প্রেতাত্মা ভর করেছে। আরুম তোমার নিজের বোন হলে তুমি তোমার ছোট বোনকে মানসিক রোগী বলতে পারতে না। এই কথা বলে লাস্টিনি আরুমকে নিয়ে তাদের নিজেদের বাড়িতে চলে যায়। এখানেই বোঝা যায় লিয়া আসলে লাস্টিনির নিজের মেয়ে নয়। লিয়াকে লাস্টিনির স্বামী দত্তক নিয়েছিল। গাড়িতে বসে আরুম তার মায়ের কাছে জিজ্ঞেস করতেছিল, মা, আপু কি সত্যি বলতেছে যে আমি পাগল হয়ে গেছি? আপু আমাকে মানসিক হাসপাতালে রাখার কথা কেন বলল? এসব শুনে লাস্টিনি তার মেয়ে আরুমকে বলে, তোমার কিচ্ছু হয়নি, তোমার সঠিক চিকিৎসার প্রয়োজন। তুমি সঠিক চিকিৎসা পেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর আমি তোমাকে সুস্থ করেই ছাড়বো, তুমি কোনো চিন্তা করো না। তখন আরুম জানালা দিয়ে সামনের দিকে দেখতেছিল। হঠাৎই লুকিং গ্লাসে চোখ পড়লে সে দেখে সেই প্রেতাত্মা তার দিকে তাকিয়ে আছে আর হেসে হেসে বলতেছে, হ্যাঁ, অবশ্যই তুমি সুস্থ হয়ে যাবে। এই কথা বলেই আবার গায়েব হয়ে যায়। এরপরে মা এবং মেয়ে বাসায় পৌঁছে গেলে সেখানে আরুমের ছোট ভাই রামা তাদের জন্য অপেক্ষা করতেছিল। সে ভেবে রেখেছিল আপু বাসায় আসলে আপুর সাথে খেলবে, কিন্তু আরুম বাসায় এসে চুপচাপ শুয়ে পড়ে। তখন লাস্টিনি ছেলেকে বোঝায় যে তোমার আপুর শরীরটা বেশি একটা ভালো নেই, আপুকে বিরক্ত করবে না। তখন রামা চিন্তা করে যে আপুর আবার কি হলো। সে আরুমের কাছে গিয়ে তাকে ডাকতে থাকলে আরুম কোনো সাড়া শব্দ করে না। কিছুক্ষণ ডাকার পরে হঠাৎই আরুম তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। তখন রামা ভয়ে চমকে ওঠে। আরুম আবার স্বাভাবিক হয়ে বলে, কি হয়েছে, ডাকিস কেন? রামা বলে, আপু চলো খেলবো। আরুম রামাকে বলে, আচ্ছা তুই বাহিরে যা, আমি ময়লা পোশাক চেঞ্জ করে বাহিরে আসতেছি। এদিকে লাস্টিনি নিজের মৃত স্বামী সুরিয়ার ছবি দেখতেছিল। এর সাথে সে চিন্তা করতেছিল 4 বছর আগের কথা। 29 ফেব্রুয়ারিতে আরুমের জন্মদিন ছিল। বাড়িতে উৎসবের আমেজ আর চারিপাশটা অনেক সাজানো গোছানো। কিন্তু আরুমের কি যেন হয়েছিল। সে বাড়ির এক কোণায় চুপ করে বসেছিল। সুরিয়া আরুমের কাছে আসে আর পিছনে বসে জানতে চায় যে তার কি হয়েছে। সুরিয়া আরুমের কাঁধে হাত রাখতেই আরুম আচমকা তার বাবার গলায় কোপ দিয়ে বসে। আরুমের মুখে দেখা যাচ্ছিল এক পৈশাচিক হাসি।
এটা দেখেই সুরিয়া বুঝতে পেরেছে তার মেয়ের উপর কোনো খারাপ আত্মা ভর করেছে। তখন লাস্টিনি রুমে আসে আর তার স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ততক্ষণে আরুমও স্বাভাবিক হয়ে গেছে। সুরিয়া সেই অবস্থায় লাস্টিনিকে বলে, আমাদের মেয়ে অভিশপ্ত আর তোমাকেই এই অভিশাপ কাটিয়ে তুলতে হবে, আর আমি সব উপায় আমার ডায়েরিতে লিখে রেখেছি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তখনই সুরিয়া এর মৃত্যু হয়ে যায়। সেই ঘটনার পরে 4 বছর কেটে গেছে, কিন্তু লাস্টিনি সেই ডায়েরি এখনও খুলে দেখেনি, কারণ সে সব অভিশপ্ত জিনিস কখনো বিশ্বাস করত না। কিন্তু 4 বছর পর আবার আরুমের জন্মদিনের সময়ে এরকম অদ্ভুত ঘটনা শুরু হওয়াতে লাস্টিনি ডায়েরিটি বের করে পড়তে শুরু করে। ডায়েরিতে কয়েকজন তান্ত্রিকের নাম এবং ঠিকানা লিখে রাখা হয়েছে, যাদের কাছে গেলে তারা আরুমকে সুস্থ করে ফেলতে পারবে। এবং এটাও লেখা ছিল যে পরবর্তী জন্মদিন আসার আগেই আরুমকে এই চিকিৎসা করানো লাগবে, নয়তো যদি এই অভিশাপ একবার তার শরীরে পুরোপুরি সক্রিয় হয়ে যায় তাহলে কেউ আর সুস্থ করতে পারবে না। এদিকে রামাকে দোলনার মধ্যে বসিয়ে আরুম ফুল স্পিডে ঘোরাচ্ছিল আর পাগলের মতো আচরণ করতেছিল। তার মুখে দেখা যাচ্ছিল পৈশাচিক হাসি। রামা অনেক জোরে জোরে চিৎকার করতেছিল যে আপু আমার অনেক ভয় করতেছে, এখন থামাও। কিন্তু রামার চিৎকারে কোনো কাজ হচ্ছিল না। তখন সে আরও বেশি জোরে তার আম্মুকে চিৎকার করে ডাকে। চিৎকার শুনে লাস্টিনি সেখানে এসে দেখে আরুম দোলনার পাশে জোরে জোরে হাসতেছে আর দোলনা ফুল স্পিডে ঘোরাচ্ছে। লাস্টিনি যখন দোলনা থামাতে যায় তখন তার হাতটা কিছুটা কেটে যায়। ততক্ষণে আরুমের জ্ঞান ফিরে এলে সে তার মায়ের কাছে এসে ক্ষমা চাচ্ছিল আর বলতেছিল, মা আমাকে ক্ষমা করে দিও, আমি ইচ্ছা করে এরকম করিনি। তখন লাস্টিনি ছেলেকে বুকে নিয়ে বলে, আমি বুঝতে পেরেছি মা, তোমার চিকিৎসা খুব তাড়াতাড়ি করাতে হবে। এই বলে সে ঘরে চলে যায়। এরপর লাস্টিনি ঘরে এসে তার স্বামীর ছবিতে হাত রেখে বলে, আমার ভুল হয়ে গেছে, তোমার রেখে যাওয়ার ডায়েরি আমি এতদিন খুলে দেখিনি, কিন্তু আজ আমি আমাদের মেয়ের অভিশাপ মুছে ফেলার জন্য সব কিছুই করতে প্রস্তুত। এরপর লাস্টিনি রামা এবং আরুমকে নিয়ে গাড়িতে বসে। তখনই লিয়া সেখানে আসে আর বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি ওইভাবে কথাটি বলতে চাইনি, তখন তুমি আমার উপর রাগ করে থেকো না মা। তখন লাস্টিনি জানায়, আমি তোমার উপর রাগ করে নেই, আমি আরুম এবং রামাকে যতটা ভালোবাসি তোমাকেও ঠিক ততটাই ভালোবাসি। তখন লাস্টিনি জানায়, আরুমের চিকিৎসার জন্য তান্ত্রিকদের কাছে যাচ্ছি, আর সাথে লিয়াকে নিয়ে রওনা দেয়। অনেক দূরের পথ। সেদিন সারাদিন ভালো কাটলেও রাতের বেলায় লিয়া আর রামা ঘুমিয়ে যায়। আরুমের ঘুম আসতেছিল না। সে জানালার দিকে তাকিয়েছিল, হঠাৎ করেই জানালার পাশে দিয়ে কিছু একটা আবছা ছায়া দেখতে পারে আর সে চমকে ওঠে। তখন লাস্টিনি জিজ্ঞেস করে, মা আরুম তোমার কি হয়েছে? মনের ভুল ভেবে আরুম জানায়, কিছু হয়নি মা। এরপর একটি বাচ্চা ছেলের প্রেতাত্মা জানালার কাছে এসে জোরে জোরে বাড়ি দিতে শুরু করে। আরুমের চিৎকার শুনে লিয়া এবং রামা ঘুম থেকে উঠে যায়, কিন্তু তারা কেউ প্রেতাত্মাকে দেখতে পারে না। কিছুক্ষণ পরেই রুস্তম নামের এক ওঝার কাছে এসে পৌঁছায়। লাস্টিনি তার সাথে কথা বলতেছিল, তখন রামা বলে, মা আমার হিসু পেয়েছে। তান্ত্রিক রুস্তমের স্ত্রী এসে রামাকে নিয়ে বাড়ির পেছনের জঙ্গলের রাস্তা দেখিয়ে দেয় হিসু করার জন্য। সেখানে আরুম রামার পিছে পিছে যায়। এই ফাঁকে রুস্তম কনফিডেন্সের সাথে বলে সে আরুমকে পুরোপুরি সুস্থ করতে পারবে, কিন্তু অনেক মোটা অঙ্কের টাকা দাবি করে লাস্টিনির কাছে। লাস্টিনি কোনো কিছু চিন্তা না করেই মেয়ের এরকম অবস্থায় সকল টাকা দিতেই রাজি হয়ে যায়। এদিকে রামা একাই ঘন জঙ্গলের দিকে যেতে থাকে। আরুম তাকে খুঁজতে থাকলে আরুমের হঠাৎ শরীর অনেক দুর্বল লাগতে শুরু করে। তখনই সেখানে আবার হঠাৎ করেই সেই ছোট বাচ্চার প্রেত আত্মাটিকে দেখতে পায়। বাচ্চাটি আরুমকে বলতেছিল রুস্তম ভালো লোক নয়, সে কালো জাদু করে ছোট্ট বাচ্চাদের বলি দেয়। সে জঙ্গলের দিকে ইশারা করতেই একটা ভীষণ দেখানো হয় রুস্তম অতীতে কিভাবে বাচ্চাদের মাটিতে পুঁতে রাখত। তখনই লাস্টিনি এর সাথে কথাবার্তা ফাইনাল করে রুস্তম তার তন্ত্রমন্ত্র পাঠ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে লিয়া জানায়, মা তান্ত্রিক রুস্তমের কথাবার্তা আচার আচরণ আমার একদম সুবিধার মনে হচ্ছে না, চলো আমরা অন্য কোনো ওঝার কাছে যাই। এদিকে রুস্তম তার সকল কিছু শুরু করে দিচ্ছিল। তখনই জঙ্গলের ভিতর থেকে শব্দ শুনতে পেয়ে সে একটি টর্চ লাইট নিয়ে সেটি দেখতে যায়। সেখানে আরুম পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রুস্তম তাকে ডাকতেই এক ভয়ঙ্কর চেহারা নিয়ে আরুম তার দিকে ফিরে তাকায়। আরুম রুস্তমের গলা ধরে শূন্যে তুলে ফেলে। তখনই রামা, লিয়া এবং লাস্টিনি সেখানে চলে এসে প্রথমবারের মতো আরুমের সেই ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। এই পর্যায়ে তারা সবাই অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। লাস্টিনি আরুমকে বলে, মা তান্ত্রিককে ছেড়ে দাও, কিন্তু আরুম তার মায়ের কথা না শুনে তান্ত্রিককে অনেক দূরে ছুঁড়ে মারে। দূরে ছিটকে গিয়ে রুস্তমের পেটে একটি গাছের ডাল ঢুকে যায় আর রুস্তম সেখানেই মারা যায়। এদিকে আরুম বেহুশ হয়ে পড়ে। লিয়া এবং লাস্টিনি আরুমকে গাড়িতে করে নিয়ে সেখানে থেকে চলে যায় দূরের অন্য আরেক তান্ত্রিকের আস্থানার দিকে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে একদিনের বেশি সময় লেগে যায়।
সময়টা তখন 25শে ফেব্রুয়ারি। আরুমের জন্মদিন চলে আসতে তাদের হাতে আর মাত্র 4 দিন বাকি। এর মধ্যেই আরুমকে পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে হবে। কিছুক্ষণ পরেই তান্ত্রিক রুহানা লাস্টেনিকে জানায়, তোমার মেয়ের উপর যে অভিশাপটি আছে এটা তার পূর্বপুরুষদের কাছে থেকেই তার মধ্যে এসেছে। তান্ত্রিক রুহানা লাস্টেনিকে বলে, চোখ বন্ধ করো আর তোমার অতীতে চলে যাও। আর তখন লাস্টেনি এর অতীতে যাওয়ার সিনের মধ্যেই রিভিল হয় গল্পের আসল ঘটনা। মুভির শুরুতেই যে একটি বিশাল বড় বাড়ি দেখানো হয়েছিল, যে বাড়ির মধ্যে একজন বাবা মা এবং একটি পিচ্চির জন্মদিন পালন করা হচ্ছিল, সেই মেয়েটি আসলে লাস্টিনিই ছিল। এবং বাহির থেকে তাদের জন্মদিন উদযাপন দেখে মার্সিনা নামের একজন মহিলা আত্মহত্যা করেছিল। মার্সিনা তার মেয়েকে নিয়ে ওই বাড়ির ফার্ম হাউজে থাকতো। মার্সিনা এর মেয়ে নিডা এর সাথে খেলতে প্রায় তখন সেখানে লাস্টিনি আসতো, এতটুকুই তার মনে আছে। তান্ত্রিক রুহানা তখন বলে, তুমি আরও গভীরে যাওয়ার চেষ্টা করো। লাস্টিনি তখন দেখতে পারে তার বাবা মার সাথে সেদিন ঘুরতে যাওয়ার সময় তাদের গাড়ির উপর একটি প্রেতাত্মা এসে আছড়ে পড়েছিল। গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেললে সেখানেই লাস্টিনি এর বাবা মা মারা যায়। লাস্টিনিকে সেখানে থেকে কোনো এক লোক উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু তার চেহারাটা তার কাছে কোনোভাবেই মনে আসতেছে না। তান্ত্রিক রুহানা তখন জানায়, এই মার্সিনাই সেই প্রেতাত্মা, যে কিনা তোমার মেয়ের উপর ভর করে তোমার বাবার বংশধরদের ধ্বংস করে দিচ্ছে। কিন্তু মার্সিনা কেন এমন করছে, একটি প্রশ্ন তো থেকেই যায়। এদিকে আরুমকে বেঁধে রাখা হয়েছিল। রামা সেখানে গেলে আরুম রামাকে বারবার বলতেছিল, ভাই আমাকে খুলে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। রামা বলতেছিল, না আপু, আমি খুলে দিতে পারবো না, মা খুলতে নিষেধ করেছে। আর তখনই সেখানে মার্সিনা এর আত্মা এসে রামাকে বলে, তোমার বোনের কষ্ট হচ্ছে, যাও তাকে খুলে দাও। রামা তখন আরুমকে রশি খুলে দেয়। আর তখনই আরুমের ভয়ঙ্কর চেহারা দেখে রামা ভয়ে চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ে। রামার চিৎকার শুনে লাস্টেনি সেখানে চলে আসে। যখন সে রামাকে সামলাচ্ছিল তখন আরুম পাশের এক লোককে আক্রমণ করে মেরে ফেলে। তান্ত্রিক রুহানা সেখানে তাকে থামাতে আসলে আরুম রুহানার হাত কামড়ে দুটো আঙ্গুল একদম ছিঁড়ে ফেলে আর কাচের একটা ফুলদানি নিয়ে সেখানে থেকে দৌড়ে বাইরে চলে যায় রাস্তায়। লিয়া এবং লাস্টিনি তাকে থামাতে আসলে সে ফুলদানিটা ভেঙে তার উপর দিয়ে হাঁটতে থাকে আর তার পা রক্তে ঝরতে থাকে। আর তখন আরুম পিছনে ফিরে লিয়া এবং লাস্টিনি এর দিকে তাকিয়ে হাঁ করে হাসতে থাকে শয়তানি হাসি। তখনই তার পিছন থেকে একটি ট্রাক আসলে আরুম সেখানে ধাক্কা লেগে মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। সুরিয়া এর লিখে রাখা ডায়েরিতে 3 জন তান্ত্রিকের নাম ছিল। এর মধ্যে 2 জন তান্ত্রিকই মার্সিনা এর আত্মার কাছে হেরে গেল। এখন শেষ ভরসা একজন, তার কাছেই আরুমকে নিয়ে যাচ্ছে তারা। রাস্তা অনেক দূরের হওয়ায় গাড়িটিকে এক জায়গায় দাঁড় করিয়ে তারা বিশ্রাম নিচ্ছিল। তখনই আরুম স্বপ্নের মধ্যে দেখতে পায় তার সামনে তার বাবার আত্মা দাঁড়িয়ে রয়েছে। আর সেই ছোটবেলার ঘটনাটি দেখতে পায় যখন সে তার বাবাকে একটি ছুরি দিয়ে জখম করেছিল। আর সে এখন বুঝতে পারে যে সে তার বাবাকে নিজেই খুন করেছে। অচেতন অবস্থায় তখনই তার চিৎকারে ঘুম ভেঙে যায় সকলের। লাস্টিনি তার মেয়েকে শান্ত করে সেখানে থেকে পরবর্তী তান্ত্রিকের কাছে তারা চলে যায়। আর আজকের তারিখ হচ্ছে 26 ফেব্রুয়ারি, হাতে মাত্র বাকি আর 2 দিন। তান্ত্রিকের আস্থানার কাছে এসে তারা অনুসারীদের জিজ্ঞেস করে, এটা কি দেরাজাত তান্ত্রিকের বাসা? তখন সেখানে থাকা ছেলে 2 জন বলে, আপনি লাস্টিনি তাই না? তখন লাস্টিনি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, আপনারা আমার নাম কিভাবে জানেন? তখন ওরা 2 জন বলে, আপনি আসবেন এটা আমাদের ওস্তাদ বলে রেখেছেন, তিনি দীর্ঘ 4 বছর ধরেই আপনাদের অপেক্ষা করে রয়েছেন। এরপরে তারা ভিতরে চলে আসে। তান্ত্রিক দেরাজাত লাস্টিনিকে একই কথা বলে, আমি 4 বছর ধরে তোমাদের জন্য অপেক্ষা করতেছি আর তুমি এখন এলে? আমি আরুমের জন্য সকল কিছুই প্রস্তুত করে রেখেছি। তোমার স্বামী সুরিয়াকে আমি কথা দিয়েছিলাম যে তোমার মেয়েকে এই অভিশাপ থেকে আমি মুক্ত করবই। আর মাত্র 2 দিন বাকি, এরপরে আরুমকে কেউই সুস্থ করতে পারবে না। আরুমের জন্মদিন চলে আসলে মার্সিনা তার শরীরকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে নিতে পারবে। এরকম কথা শুনে লাস্টিনি ঘাবড়ে যায় আর বলে, এরকম যেন আমার মেয়ের সাথে না হয়। আর এরপরে শুরু হয় অনেক বড়সড় তন্ত্রমন্ত্রের আয়োজন। তন্ত্রমন্ত্র শুরুর আগে আরুম এবং লিয়াকে সাদা রঙের একটি পোশাক পরে নিতে বলা হয়। আরুম সেই পোশাক পরে যেখানে তন্ত্রমন্ত্র করা হবে সেখানে যায়। মাঝখানে এনে আরুমকে বসিয়ে তাকে একটি খাঁচা দিয়ে ঢেকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তার মাথার উপরে অনেকগুলো মুরগি ঝুলিয়ে রাখা হয় উল্টো করে। তখন লাস্টিনি খেয়াল করে আরুমের মতো সাদা পোশাক লিয়াও পরে রয়েছে। সে লিয়াকে জিজ্ঞেস করে, তুমি এই পোশাক কেন পরে রয়েছ? তখন লিয়া বলে, আমি জানি না, কিন্তু তারা আমাকে এই পোশাক পরতে দিয়েছে তাই আমি পরলাম।
তন্ত্রমন্ত্র শুরু হয়ে গেলে তান্ত্রিক দ্রাজাত মুরগিগুলোর গলা কেটে দিতে শুরু করে। তখন খাঁচার ভিতর থেকে আরুম এবং বাহিরে লিয়া দুই বোনেই রক্ত বমি করতে শুরু করে। লাস্টিনি ঘাবড়ে যায় যে তার দুই মেয়ের সাথেই কেন এমন হচ্ছে। লাস্টিনি তান্ত্রিককে থামাতে গেলে তান্ত্রিক বলে আরুমকে বাঁচানোর একটাই রাস্তা, আরুমের শরীর থেকে মার্সিনার আত্মাকে অন্য কারোর উপর পাঠিয়ে দিতে হবে। আর তোমার স্বামী সুরিয়া এর সাথে আমার এটাই কথা হয়েছিল, আরুমের শরীরে থাকা মার্সিনার আত্মা যেন আমি লিয়া এর মধ্যে পাঠিয়ে দেই, আর এর জন্যই লিয়াকে তোমার স্বামী দত্তক নিয়েছিল। কিন্তু লাস্টিনি এত কিছু জানতো না, আর এখন জানতেও চায় না। সে লিয়াকে নিজের আপন মেয়ের মতোই ভালোবাসে। সে চায় না লিয়ার কোনো ক্ষতি হোক। তাই তান্ত্রিক দ্রাজাত তখন তার মন্ত্রতন্ত্র বন্ধ করে দেয় আর খাঁচা তুলে দেখে ভেতরে আরুম নেই, গায়েব হয়ে গেছে। আর এই সুযোগেই মার্সিনায়ের আত্মা আরুমের উপর ভর করে তন্ত্রমন্ত্র করা সকল লোককে এক এক করে খুন করতে থাকে, আর শেষে তান্ত্রিক দ্রাজাতকেও খুন করে ফেলে। এরপরে আরুমের জ্ঞান ফিরলে আশেপাশে এত লাশ আর রক্ত দেখে সে বুঝতে পারে এসব খুন তার মাধ্যমেই হয়েছে। আর তখন সে একদম ভেঙে পড়ে। সে নিজের বাবা সহ কতগুলো মানুষকে একের পর এক মেরেই চলেছে। তখন লাস্টিনি কোনো মতে তার মেয়েকে গাড়িতে উঠিয়ে সেখানে থেকে অন্যদিকে রওনা শুরু করে। কিন্তু এইবার তারা কোথায় যাবে? শেষ ভরসা তো দ্রাজাত তান্ত্রিকই ছিল, এখন তো সেও নেই। তখনই গাড়ির সামনে থাকা লকেটের ভিতরে চাবিটি লাস্টিনি এর চোখে পড়ে, যেটি তার দাদা তাকে ছোটবেলায় দিয়েছিল। যেন এই চাবিটি দেখলেই তার দাদার বাড়ির কথা মনে পড়ে এবং সে সেখানে চলে যায়। এবার লাস্টিনি তার সেই দাদার পুরনো বাড়িতে যাওয়ার চিন্তা করে, সেখানে গেলে যদি কোনো সমাধান পাওয়া যায়। আজকের দিনটি হচ্ছে 28 ফেব্রুয়ারি, হাতে মাত্র বাকি আর একদিন। ঘরের দরজা খুলে ভেতরে আসতেই দেয়ালে থাকা ছবিগুলো দেখে লাস্টিনির মনে পড়ে আসলে তার বাবা ছিল একজন এলাকার গণ্যমান্য লোক। মার্সিনা ছিল তার বাবার প্রথম স্ত্রী। তার বাবা মার্সিনাকে নিজের পছন্দেই বিয়ে করেছিল এবং তারা অনেক সুখেই ছিল। সমস্যাটা শুরু হয় তখন যখন ইডা এর জন্ম হয়। ইডা ছিল একজন প্রতিবন্ধী শিশু। গ্রামের একজন গণ্যমান্য ধনী ব্যক্তি হয়ে এরকম প্রতিবন্ধী বাচ্চা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। এরপর থেকেই সে মার্সিনা এর উপর অনেক নির্যাতন করতে শুরু করে এবং নতুন আরেকটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর ঘরে আরেকটি ফুটফুটে সুন্দর মেয়ে বাচ্চা জন্ম হয়, আর এই বাচ্চাটি ছিল লাস্টিনি। এরপর থেকেই মার্সিনাকে আরও বেশি ইগনোর করতে শুরু করে লাস্টিনায়ের বাবা। মার্সিনা এবং তার প্রতিবন্ধী মেয়ের ঠাঁই হয় বাড়ির ফার্ম হাউসে থাকা ছাগলদের সাথে। লাস্টিনি তার বড় মায়ের মেয়ে ইডা এর সাথে খেলতে আসলে তার বাবা তাকে তাদের সাথে মিশতে বারণ করত, বলতো তারা অনেক নোংরা, তাদের সাথে মিশলে তুমি অসুস্থ হয়ে পড়বে। খাবারের কষ্ট, অসুস্থতা আর চিকিৎসার অভাবে মার্সিনা এর মেয়ে ইডা মারা যায়। আর এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরেই সেদিন রাতে মার্সিনাও আত্মহত্যা করেছিল। এরপরে লাস্টিনের আরও মনে পড়ে তার বাবা মার্সিনাকে ইগনোর করার পর থেকে তার চাচা সুবাগির মার্সিনাকে পছন্দ করত, কিন্তু মার্সিনা এসবে জড়ায়নি। আর এসব চিন্তা করে সে তার চাচা সুবাগিরের সাথে দেখা করতে যায়, যদি কোনো সমাধান মিলে তার কাছে। তবে যাওয়ার আগে সে আরুমকে বিছানার সাথে খুব শক্ত করে বেঁধে রুম বন্ধ করে রেখে যায়। লিয়া আর রামাকে বলে ভেতরে যাই হয়ে যাক না কেন তোমরা দুজন কেউই আরুমের ঘরের দরজা খুলবে না। লাস্টিনি গ্রামের কিছু লোকজনকে জিজ্ঞেস করে পৌঁছে যায় সুবাগিরের বাড়িতে। এখন সুবাগির বৃদ্ধ হয়ে গেছে। লাস্টিনি এসে সুবাগিরকে বলে আমার বাবা মায়ের মৃত্যুর পিছনে তোমারই হাত আছে, তাই না? এই কথা বলার কারণ হচ্ছে লাস্টিনি এর এখন পুরনো অনেক কথাই মনে পড়তেছে। তার এটাও মনে পড়েছে সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টের পর লাস্টিনিকে যে লোকটি নিয়ে গিয়েছিল সেটি আসলে তার চাচা সুবাগিরই ছিল। সে তার চাচার কাছে আরও জানতে চায় মার্সিনায়ের সাথে সুবাগিরের কি ছিল, তার চাচা এই অভিশাপের ব্যাপারে কিছু জানে কি না। এরপরে সুবাগির একে একে বলতে থাকে সে মার্সিনাকে অনেক বেশি ভালোবাসত, যেহেতু তার বড় ভাইয়ের অত্যাচার অপমানে অসুস্থতায় মার্সিনা আত্মহত্যা করেছে, আর এই ভালোবাসার মানুষের মৃত্যু সুবাগির মেনে নিতে পারেনি। তাই লাস্টিনি এর বাবার কাছে এর বদলা নিতে মার্সিনা এর শরীর থেকে পিঠের চামড়া তুলে নিয়ে লাস্টিনি এর বাবার পরবর্তী বংশের উপর অনেক ভয়ঙ্কর কালো জাদু করে, যেন তার পরবর্তী বংশধর ধ্বংস হয়ে যায়। এই জাদুর ফলে মার্সিনায়ের আত্মা জাগ্রত হয়। এরপর প্রথমে লাস্টিনি এর বাবা মাকে গাড়ি অ্যাক্সিডেন্টে খুন করে। তারপর প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের বংশের উপর একটি অভিশাপ হয়ে লেগে আছে। সুবাগিরের এসব কথা শোনার পরে লাস্টিনি অনেক রেগে যায় আর বলে আমার মেয়ের অপরাধ কি, কেন আমার মেয়ের পিছেই সে লেগে আছে। আরও বলে তুমি এই জাদু এখনই নষ্ট করো।
তখন সুবাগির জানায়, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। অন্যদিকে আরুমের জন্মদিনের মাত্র 1 ঘন্টা বাকি। ততক্ষণে মার্সিনা আরুমের উপর ভর করেছে। আরুম হাতের বাঁধন খুলে শূন্যের উপর ভাসতে থাকে এবং দেয়ালের মধ্যে চলতে শুরু করে। এইসব শব্দ শুনে লিয়া আর রামা তো বুঝে গেছে ভেতরে কিছু একটা চলতেছে। তখনই আরুম ছাদ ভেঙে লিয়া আর রামার সামনে লাফিয়ে পড়ে। লিয়ার কলিজায় আর পানি নেই। এদিকে রামা দৌড়ে হারিয়ে গেছে আরেক দিকে। লিয়া তাকে খুঁজতেছিল। একটা রুম থেকে লামা লিয়াকে ডাকলে লিয়া সেখানে ছুটে যায় ভাইয়ের কাছে। তখনই বাহির থেকে মার্সিনায়ের প্রেতাত্মা তাদের দুজনকে ওই রুমে লক করে রেখে পালিয়ে যায়। এদিকে লাস্টেনি ফেরার পথে দেখে আরুম প্রেতাত্মা হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। লাস্টেনি তাকে থামতে বললে সে দৌড়ে পালিয়ে যায় জঙ্গলের দিকে। সেখানে গিয়ে একটি গাছে আঁচড় কাটতে থাকে। লাস্টেনি সেখানে এসে দেখতে পায় আরুম মারা গিয়েছে, কিন্তু আরুমকে ধরতে গেলেই আরুম সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই লাস্টেনি বুঝতে পারে এটি মার্সিনায়ের একটি চালাকি। তার হাতে শুধু লেগে আছে রক্ত। জঙ্গলের ভিতর লাস্টেনি পাগলের মতো চিৎকার করতে থাকে আর বলে, মার্সিনা, আমার মেয়েকে তুমি ফেরত দাও। অন্যদিকে জন্মদিনের আর মাত্র 30 মিনিট বাকি। লাস্টেনি আরুমকে পাহাড়ের চূড়ায় একটি ঝর্ণার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে। মার্সিনা হয়তো এখনই আরুমকে সাথে নিয়ে লাফ দেবে সেখানে। ঠিক এই সময়েই সেখানে সুবাগির চলে আসে এবং একটি সাদা কাপড় দিয়ে আরুমকে মুড়িয়ে নেয়। আর নদীর মধ্যেই তন্ত্রমন্ত্র করে আরুমের শরীর থেকে মার্সিনাকে বের করতে সক্ষম হয়। সুবাগির বলে, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা পালিয়ে যাও। মার্সিনায়ের আত্মা এখানে এখনও আছে। লাস্টেনি আর আরুম পালিয়ে যাবে, ঠিক তখনই মার্সিনা পানির নিচে থেকে সুবাগিরকে টেনে নেয়। পানির মধ্যেই লাস্টেনি এর হাতের মধ্যে কিছু একটা এসে লাগে। সেটি তুলতেই দেখতে পারে সেটি সুবাগিরের কাটা মাথা। লাস্টেনি ভয়ে সেটি ফেলে দিয়ে কিনারার দিকে দেখে আরুম কিনারায় পৌঁছে গেছে। লাস্টেনি এসে তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, আর কিছু হবে না মা, আমরা অভিশাপ থেকে বের হয়ে গেছি। কিন্তু তারা বুঝতে পারেনি যে মার্সিনা এখনও তাদের আশেপাশেই ঘুরছে। আরুমের জন্মদিনের সময় এখন শুরু হয়ে গেছে। হঠাৎই আকাশ থেকে মার্সিনা উড়ে আসতেছিল আরুমের শরীরে একদম পুরোপুরি স্থান দখল করার জন্য। কিন্তু তখন লাস্টেনি এসে আরুমের সামনে দাঁড়িয়ে গেলে মার্সিনা লাস্টেনি এর শরীরেই ঢুকে পড়ে। মার্সিনা আরুমের উপরে হামলা করতে যাবে, তখনও লাস্টেনি ভেতর থেকে মার্সিনার সাথে লড়াই করে যাচ্ছিল যেন আরুমের উপর হামলা করতে না পারে। কিন্তু কতক্ষণ এভাবে থামিয়ে রাখবে। তখন সে হাতে থাকা পাথরটি দিয়ে নিজের মাথায় আঘাত করে এবং বড় একটি পাথরে মাথা ঠুকে ঠুকে নিজেই আত্মহত্যা করে, শুধু তার মেয়েকে বাঁচানোর জন্য। আর এর মাধ্যমে কালো জাদুর অভিশাপ তাদের বংশের উপর থেকে কেটে যায়। শেষমেশ আরুম, রামা এবং লিয়া 3 ভাই বোনই বংশগত অভিশাপ থেকে নিরাপদ হলো। পরবর্তীতে তারা তাদের মায়ের কবরে এসে ফুল দিচ্ছিল। আর এখানেই শেষ হয়ে যায় অনেক সুন্দর এই হরর গল্পটি। আমার মনে হয় 2025 সালে ইন্দোনেশিয়ার সবথেকে হরর সিনেমা এটিই। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও গল্প পেতে পাশে থাকবেন। ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনি কী রকম ভিডিও চান আমাদের চ্যানেলে।